শুটিংয়ের দুনিয়ায় এমন অনেক জিনিস থাকে যা বহু বছর ধরে বাক্সের মধ্যে পড়ে থাকে। সেরকমই একটা ঘটনা হলো এক ভয়ঙ্কর খুনি আয়না, যাতে নয়নতারার ভূত ছিল। নয়নতারা খুব বিখ্যাত নায়িকা ছিলেন। ওর স্বপ্ন ছিল আমি বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পাবো। আই এম শিওর। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে। নয়নতারার কাছে একটা আয়না ছিল, যেটাতে ও নিজের মুখ দেখতে পেত। নয়নতারা নিজের স্বপ্নকে সত্যি করার জন্য মন দিয়ে কঠোর পরিশ্রম করত। ওকে অভিনয় করতে দেখে সবাই অবাক হয়ে যেত আর হাততালি দিত। বাহ, কি দারুণ অভিনয়! দারুণ করলে নয়নতারা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কালকে শুটিং উঁচু পাহাড়ের ওপর। আমার অ্যাসিস্ট্যান্ট তোমাকে সব বুঝিয়ে দেবে। ঠিক আছে স্যার। পরের দিন পাহাড়ের ওপর শুটিং করার জন্য সবাই তৈরি ছিল। নয়নতারা নিজের আয়নাতে মেকআপ ঠিক আছে কিনা দেখল। এই নিন মেকআপ দাদা, আমার আয়নাটা আপনার কাছে রাখুন। ওকে ম্যাডাম। আয়না মেকআপ দাদার কাছে দিয়ে নয়নতারা শুট করতে পাহাড়ের একেবারে কিনারায় গেল। এটা একটা সুইসাইডের সিন ছিল। চোখে জল আনার জন্য যে নয়নতারা চোখ বন্ধ করলো, ওর পা কাঁপতে লাগলো আর হঠাৎই নয়নতারা পাহাড় থেকে একেবারে নিচে পড়ে গেল। এই অ্যাক্সিডেন্টে নয়নতারার মৃত্যু হলো আর ওর বেস্ট অ্যাক্ট্রেস হওয়ার স্বপ্ন মাটিতে মিশে গেল। আজ বহু বছর পরে ওই বাক্স, যাতে নয়নতারার আয়না ছিল, ওটা একটা নতুন সেটে আনা হয়েছে। প্রোডাকশনের লোকেরা বাক্সটা খুললো। এই আয়েশা হলো জুনিয়র আর্টিস্ট, আর এমন ভাব দেখায় যেন বড় কোনো নায়িকা। এর আবার নিজের একটা আয়নাও চায়। প্রোডাকশনের লোক আয়নার খোঁজ করছিল, তখন সে নয়নতারার আয়নাটা খুঁজে পায় ও সেটা নিয়ে এলো। প্রোডাকশনের ছেলেটা ওই আয়নাটা নিয়ে এসে আয়েশাকে দিল। থ্যাংক ইউ। ওই আয়নাতে আয়েশা নিজের মেকআপ করতে লাগলো, কিন্তু তখন রুমের ভেতর ভয়ঙ্কর ঘটনা ঘটতে লাগলো। লাইট নিজে থেকেই একবার বন্ধ আর একবার চালু হচ্ছিল। মনে হচ্ছে লুজ কানেকশন হয়েছে, আর জানলাগুলো জোরে জোরে বন্ধ হচ্ছিল। অন্ধকার ঘরে নয়নতারার ভূত ওই আয়না থেকে বেরিয়ে এলো, আর আয়েশার কিছু বোঝার আগেই নয়নতারা আয়েশার ভেতর ঢুকে পড়ল। এখন আয়েশার শরীরের ভেতর নয়নতারা। নয়নতারা আয়েশাকে সোজা ছাদে নিয়ে গেল। ওখানে চেয়ার নিয়ে বসে পড়ল। আশেপাশের লোকেরা কেমন যেন অদ্ভুত ভাবছিল, কিন্তু কেউ কিছুই বলল না, কারণ আয়েশার স্বভাবটা ছিল খিটখিটে। আর ঠিক তখনই, আয়েশা, এবার তোমার সিন। তোমার স্বামীকে 7 দিন ধরে পাওয়া যাচ্ছে না। তোমাকে ওর দুঃখে কাঁদতে হবে। ঠিক আছে। আর একটু ভালোভাবে করবে, ইমোশনাল সিন এটা। আমি বললাম তো করব। ডাইরেক্টরও একটু অবাক হলেন। আয়েশা ক্যামেরার সামনে চলে গেল। রোল, ক্যামেরা, অ্যাকশন। ডাইরেক্টরের অ্যাকশন বলা মাত্রই আয়েশা জোরে জোরে কাঁদতে লাগলো। এটা দেখে ডাইরেক্টরও অবাক হয়ে গেলেন। রাঘব, তুমি কোথায়? তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো, ফিরে এসো। ক্যামেরার ফোকাস আয়েশার উপর ছিল, আর আয়েশা একেবারে রিয়েল অ্যাক্টিং করছিল। কাট। ওয়াও, হোয়াট আ পারফরম্যান্স! একেবারে রিয়েল ছিল। থ্যাংক ইউ স্যার। ডাইরেক্টরকে থ্যাঙ্কস বলে আয়েশা সোজা নিজের রুমে চলে গেল। এখন থেকে আয়েশা রূপে নয়নতারা অ্যাক্টিং করছিল। এর জন্য আয়েশা খুব নাম হয়ে গেল। খুব শীঘ্রই ও হিরোইনের রোল পেয়ে গেল। নয়নতারা খুব খুশি ছিল। নয়নতারা খুব ভালোভাবে অ্যাক্টিং করছিল, তাও আবার রিয়েল। নিউজ পেপারে ওর খবর আসতে লাগলো। এটা দেখে নয়নতারা খুব খুশি হলো। ও এখনো আয়েশার মধ্যেই ছিল। একদিন এক রিপোর্টার আয়েশাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, আমি একটা বিষয় নোটিশ করেছি। আপনার এই অ্যাক্টিং একেবারে গত নায়িকা নয়নতারার মতো।
আপনি কি বলতে পারেন এরকম কেন মনে হচ্ছে? এটা শুনে আয়েশার মুখ গম্ভীর হয়ে গেল। আমি তো নয়নতারা। রিপোর্টার কিছু বুঝতে পারল না, আর আয়েশা ওখান থেকে চলে গেল। কয়েক মাস বাদে আয়েশার আরো কিছু সিনেমা রিলিজ হলো। ওর অভিনয়কে অনেকে বাহবা দিতে লাগলো, আরো বেশি কাজ পেতে লাগলো। কিন্তু কেউ জানতো না যে ও আয়েশা নয়, নয়নতারা অভিনয় করছিল। কিন্তু যখন ও একা থাকতো, আয়েশা নয়নতারার কাছে কাঁদতে থাকতো। আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তুই আমার কোনো ক্ষতি করিসনি, কিন্তু তুই আমার পূরণ না হওয়া স্বপ্ন পূরণ করবি। তারপর তুমি আমায় ছেড়ে দেবে তো? হ্যাঁ, অবশ্যই। আয়েশা নয়নতারার ভূতের ব্যাপারে কাউকে কিচ্ছু বলল না, কারণ নয়নতারার ভূত আয়েশাকে বশ করে রেখেছিল। কিন্তু আয়েশা ডাইরেক্টরের ওর উপর সন্দেহ হতে লাগলো। কি ব্যাপার আয়েশা, আজকাল তুমি আগের মতো কথাবার্তা বলো না, শুধু কাজের প্রতি খেয়াল। স্যার, অভিনয় করতে এসেছি আমি ভালো পারফরমেন্স দিচ্ছি, আর কি চাই আপনার? কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমি অভিনেত্রী নয়নতারার সাথে কাজ করেছি, আর আজকাল আমার মনে হচ্ছে তুমি ওর মতোই কাজ করছো। ওর অ্যাক্টিং স্টাইল, ওর মতোই ভাবসাব, কিন্তু বুঝতে পারছি না আমার কেন মনে হচ্ছে। কিছু জিনিসের গভীরে না যাওয়াই ভালো স্যার। আমি রেডি আছি, চলুন টেক করা যাক। নয়নতারা নিজের ডাইরেক্টরকেও ঠিকভাবে উত্তর দিল না। অবশেষে সেই দিন চলে এলো যখন আয়েশা বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়ে গেল। আজ নয়নতারার স্বপ্ন পূরণ হলো। অ্যাওয়ার্ড নিয়ে আয়েশা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, একা, নিজের সাথে নিজে কথা বলতে বলতে। অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়ে গেল, আমার সব পরিশ্রম সার্থক হলো। নয়নতারার ভূত আয়েশাকে ওই পাহাড়ের উপর নিয়ে গেল যেখানে নয়নতারার সাথে দুর্ঘটনা হয়েছিল। তোমার স্বপ্ন পূরণ হয়েছে, এবার আমাকে ছেড়ে দাও প্লিজ। হ্যাঁ অবশ্যই। আর তারপর নয়নতারার ভূত আয়েশাকে পাহাড়ের উপর থেকে ফেলে দিল। আয়েশাও মারা গেল, আর ওই ভুতুরে আয়নাটাও ভেঙে গেল। একটা লোক একটা বাড়ির বেল বাজায়। একটা মহিলা দরজাটা খোলে। আমি আপনার স্বামী শুক্লা বাবুর বীমা এজেন্ট। ওনার একটা প্ল্যান ম্যাচিওর হয়ে গেছে, তারই চেক দিতে এসেছি। প্লিজ ভেতরে আসুন। লোকটি ভেতরে এসে সোফার উপরে বসে পড়ল। আমাকে কি একটু জল দেবেন? হ্যাঁ, আমি এক্ষুনি আনি। মহিলাটি জল আনতে ভেতরে গেল। কিছুক্ষণ পরে উনি জল নিয়ে বাইরে এলেন। তখন সোফার উপরে একটা ভয়ঙ্কর ভূত বসেছিল, যার মাথাটা কঙ্কালের ছিল আর বাকি শরীরটা মানুষের মতো ছিল। ওই ভূতটা মহিলাটার গলা টিপে খুন করে ফেলল। রাতে শুক্লাবাবু যখন বাড়ি ফিরে এলেন, নিজের বউয়ের লাশ দেখে একেবারে চমকে ওঠেন। শুক্লাবাবুর বউকে মারলোটাকে? আসুন শুনে নি। গল্প হলো ভুতুড়ে বীমা এজেন্টের। বিকাশ নিজের বউ মেঘনা আর মেয়ে সুরভির সাথে জয়পুরে থাকতো। আমার মোজা কোথায়? কোথাও দেখতে পাচ্ছি না। অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। এই তো সামনে রাখা রয়েছে, তাও দেখতে পাচ্ছ না। আমার আজ বিকেলে বাড়ি ফিরতে দেরি হবে। এক বন্ধুর বাড়িতে বার্থডে পার্টিতে যাব। বিকাশ, তুমি নিজের জীবন বীমাটা তো করে রাখতে পারো। আমাদের মেয়েও এখন বড় হয়ে গেছে, নিজের পরিবারের ব্যাপারে একটু খেয়াল তো রাখো। ঠিক আছে, আমি কোনো বীমা এজেন্টের সাথে কথা বলছি। বিকাশ নিজের অফিস পৌঁছলো। ওর বন্ধু সঞ্জয় বিকাশকে এসে বলল, হাই বিকাশ, তুমি জানতে পেরেছো কাল শুক্লা বাবুর বউকে কেউ গলা টিপে খুন করে দিয়েছে। কে কে খুন করেছে? পুলিশ তদন্ত করছে, কিন্তু এখনো কিচ্ছু বোঝা যায়নি। আচ্ছা, তুমি কি কোনো বীমা এজেন্টকে চেনো? আমি নিজের বীমা করতে চাই। হ্যাঁ,
চিনি। সঞ্জয় বিকাশকে নিজের বীমা এজেন্টের নম্বরটা দিয়ে দিল। বিকাশ বীমা এজেন্টকে ফোন করলো। সঞ্জয় আমাকে আপনার নম্বরটা দিল। আমি নিজের বীমা করাতে চাই। আজ রাত 11টার সময় ফ্লাইওভারের কাছে পুলের সামনের রেস্টুরেন্টে দেখা করুন। আপনি কি দিনের বেলা দেখা করতে পারবেন না? না, আমার কাছে সময় নেই। বিকাশ বার্থডে পার্টির পরে ফ্লাইওভারের কাছে পুলের সামনে গেল। পুলের উপরে একটা লোক স্যুট পরে আর হাতে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, যার মাথাটা কঙ্কালের ছিল আর বাকি শরীরটা মানুষের মতো ছিল। বিকাশ তাকে দেখে ভয় পেয়ে যায়। ওই কঙ্কালটা ছুরি মেরে বিকাশের হত্যা করে দেয়। পরের দিন পুলিশ বিকাশের লাশ নিয়ে ওর বাড়ি পৌঁছয়। আমার স্বামীকে কে মেরে ফেললো? ইনি কার কি ক্ষতি করেছিলেন এমন? পুলিশ কেসের তদন্ত শুরু করে আর সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করে। কাল কি আপনার সাথে বিকাশ বাবুর কথা হয়েছিল? হ্যাঁ, হয়েছিল। আমি ওনাকে আমার বীমা এজেন্টের নম্বরও দিলাম আর উনি নিজের জায়গায় বসে পড়লেন। পুলিশওয়ালা সঞ্জয় বাবুর বীমা এজেন্টের কাছে পৌঁছলো। আমাকে তো বিকাশ নামের কেউ ফোন করেনি। আপনি আমার ফোন চেক করতে পারেন। আপনি চাইলে সব রেকর্ডও চেক করিয়ে নিতে পারেন। পুলিশ টেলিকম কোম্পানি থেকে সঞ্জয় বাবুর বীমা এজেন্টের ফোন কলের ডিটেল চেয়ে পাঠালেন, আর তাতে দেখা গেল বিকাশ সঞ্জয় বাবুর এজেন্টকে ফোন করে তো ছিল, কিন্তু কলটা অন্য কোথাও ট্রান্সফার হয়ে গেছিল। মনে হচ্ছে বিকাশের মোবাইল হ্যাক করে নেওয়া হয়েছিল। যদি বিকাশ সঞ্জয়ের বীমা এজেন্টের সাথে দেখা না করে থাকে, তাহলে কার সাথে দেখা করেছিল? পুলিশ সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে গেল। বিকাশ যে লোকটার সাথে কথা বলেছিল, আমরা তার ফোনটা ট্রেস করতে পারি? পুলিশ মোবাইল ট্রেস করতে করতে জঙ্গলের মধ্যে একটা ছোটখাটো বাড়ির কাছে গিয়ে পৌঁছলো। পুলিশরা দরজা ভেঙে ভেতরে ঢুকে গেল। চারিদিকে শুধু কঙ্কাল আর কঙ্কাল দেখা গেল। ওদের মুখগুলো সব কঙ্কালের ছিল আর বাকি শরীরটা প্লাস্টিক দিয়ে তৈরি ছিল। পুলিশ তাদের মধ্যে একটা কঙ্কালের জামা খুলে দেখলেন। এগুলো তো সব রোবট। দুজনেই ঘরের ভেতরে গেল। ঘরের ভেতরে অনেক কম্পিউটার রাখা ছিল আর একটা লোক খাটে ঘুমোচ্ছিল ওখানে। এই সেই খুনি। পুলিশ সেই লোকটিকে তুলে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর জিজ্ঞাসাবাদ করে। আমরা জানি যে সব হত্যাগুলি তুমি তোমার রোবটগুলোকে দিয়ে করিয়েছো। কেন করো এসব? আমার সকলকে হত্যা করতে খুব ভালো লাগে। তুমি নিজের রোবটগুলোকে সবসময় বীমা এজেন্ট বানিয়ে কেন পাঠাও বলো তো? বীমা যারা করায় সেই সব লোকেরা নিজেদের আর নিজেদের পরিবারকে সুরক্ষিত করতে চায়, কিন্তু তারা জানে না যে জীবন সর্বদাই অসুরক্ষিত। অসুরক্ষার অনুভূতি করানোর জন্যই আমি তাদের মেরে ফেলি। স্যার, এই লোকটা তো পাগল মনে হচ্ছে। তার মানে? এ একজন মানসিক রোগী যে নিজের রোবট দিয়ে যার বীমা করায় সেই সব লোকদের মেরে ফেলে। পুলিশওয়ালা ওই লোকটিকে পাগলা গারদে ভর্তি করে দেয়। বোকা কোথাকার! তোমরাই পাগল, আমি নই। জীবন সর্বদাই অসুরক্ষিত।